রাজনীতিবিদদের গালি দেওয়ার আগে আজকের এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আমার ভিডিওগুলোতে কোনো দলভিত্তিক কথাবার্তা বলি না, যেখানে যেটা সমালোচনার বিষয় সেটা ফোকাস করার ট্রাই করি। আমরা মনে করি এই দেশটা রাজনীতিবিদরা লুটপাট করে খায়া ফেলতেছে, হয়তো অনেক ক্ষেত্রে খাচ্ছেও, কিন্তু এর বাহিরে আসলে কারা এই রাষ্ট্রটাকে পরিচালনা করবে? যাদেরকে আপনি ক্ষমতার চেয়ারে বসাবেন সে কি ক্ষমতার অপব্যবহার করছে? যার কাছে আমানত থাকছে তিনি কি সেটার খেয়ানত করছেন, নাকি শুধুমাত্র পলিটিশিয়ানরা করছেন? এই দৃশ্যটা দেখার জন্য একটা সুযোগ হয়েছিল অন্তর্বর্তী সরকার, অর্থাৎ ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী সরকার ছিল। আজকে আমার কাছে খুবই আশ্চর্যজনক একটা বিষয় লাগছে যে ডক্টর ইউনূস সাহেব তো সুযোগ সুবিধা নিছেন, সেটা আলাদা। বাকি যে আমাদের ছাত্র উপদেষ্টা ছিল প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে শত শত কোটি টাকার, সেটাও আলাদা। কিন্তু শুধুমাত্র চিকিৎসার জন্য একজন উপদেষ্টা তিনি খরচ করছেন প্রায় 82 লক্ষ টাকা তার স্বাস্থ্যের চিকিৎসার জন্য। তাকে আমাদের সাবেক ধর্ম উপদেষ্টা খালিদ ভাই। এরপরে আছে কে দেখেন, বিদেশি চিকিৎসার জন্য সরকারি কোষাগার থেকে 79,38,229 টাকা খরচ করেছেন সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, যাদের মরা রোগ সম্ভবত ধরে রয়েছে, যে এই রোগগুলার চিকিৎসা করার জন্য তারাও তো ভাই এস্টাবলিশড এক একজন ক্যারেক্টার। তো ওনারা এই যে দেখেন 1.5 বছরে একজন উপদেষ্টা তার চিকিৎসার জন্য রাষ্ট্রীয় বাজেট থেকে এত টাকা খরচ। শুধু তা না, আমি আরো কিছু দিচ্ছি তথ্য। মন্ত্রী পরিষদ বিভাগের সূত্র মতে অন্তর্বর্তী সরকারের আমলে 18 মাসে বিদেশে চিকিৎসা খরচের ব্যয় হিসাবে সরকারি কোষাগার থেকে বিপুল অর্থ নিয়েছে আরো বেশ কয়েকজন উপদেষ্টা। এর মধ্যে কারা কারা আছেন? পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি খরচ করছেন 18 মাসে 8,70,744 টাকা। আর আরেকজন টাকা আর অভাব নাই, জামাই বউ দুইজনে কামায়, তিনি কে? মুস্তফা সরওয়ার ফারুকী। তিনি চিকিৎসা বাবদ বিল নিয়েছেন 7,15,649 টাকা। এরপরে আসেন সাবেক বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান, তিনি নিয়েছেন 5,39,935 টাকা। সাবেক ভূমি উপদেষ্টা আরিফ ভাই, তিনি নিয়েছেন 2,67,216 টাকা। সাবেক শিক্ষা উপদেষ্টা ডক্টর এম আমিনুল ইসলাম, তিনি নিয়েছেন 2,35,729 টাকা। সাবেক খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার নিয়েছেন 1,70,134 টাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অর্থাৎ টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, নিয়ম অনুযায়ী কোন মন্ত্রী বা প্রতিমন্ত্রী মর্যাদার ব্যক্তি অসুস্থ হলে সরকার তার চিকিৎসার ব্যয় বহন করে। জরুরি প্রয়োজন হলে বিদেশেও চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে, তবে এটি কোনো মাসিক বা বার্ষিক চিকিৎসা ভাতা নয়, অর্থাৎ সরকারিভাবে তারা এগুলা ভোগ করার সুবিধা আছে। তাহলে এই যে আমরা মনে করলাম একটা পরিবর্তন, এই যে আমাদেরকে টেক ব্যাক বাংলাদেশ বা অ্যাডভান্স বাংলাদেশ বা যত কিছু পরিবর্তন, সংস্কার, কি সংস্কার হইল? আমরা যে কথায় কথায় বলি যে খালিদ ভাইয়ের সাথে কথা বলার পরে তিনি আপনার কালের কণ্ঠ পত্রিকার নিউজ এর মধ্যে আরেকটা আগামীর সময় একটা গণমাধ্যমকে তিনি আপনার এই তথ্য দিয়েছেন। আর হেফাজত ইসলামের সাবেক এই নায়েবে আমির চিকিৎসা নিয়েছেন থাইল্যান্ডে, হৃদরোগ ছিল তার। আর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট বলছিল যে হার্টে যে সমস্যা তার চিকিৎসা দেশে নাই। তো এখন কি তিনি বিদেশে নিচ্ছেন নাকি দেশে নিচ্ছেন? এখন তিনি দেশেই নিচ্ছেন। আসলে বিষয়টা হচ্ছে কি, যে ধরেন সরকারের অনুমোদন নিয়ে তিনি গেছেন, এই যে বিষয়গুলো আমরা জানতাম না। আমরা মনে করতাম যে ভাই এই দেশে চিকিৎসা করবে আমাদের সরকার, যে 18 মাসে এই দেশের হাসপাতাল সেক্টরগুলোকে একদম সিঙ্গাপুর বানাই ফেলবে, অথবা অন্যান্য সেক্টরগুলোকে। আসলে কি আদৌ কোনো কার্যকর ভূমিকা নেওয়া হয়েছে? এক একজন চেয়ারে বসছে, আজীবনের যত রোগ ছিল সবগুলার 14 গোষ্ঠী সহ চিকিৎসা করে আসছে রাষ্ট্রীয় টাকা খরচ করে। তাহলে মন্ত্রী এমপিরা খরচ করবে না, চিকিৎসার জন্য বিদেশ যাবে না? আমরা কি এগুলো সমালোচনা করার যোগ্যতা রাখি? যাদেরকে ক্ষমতায় বসানো হয়, চেয়ারে বসানো হয়, তারা প্রত্যেকেই তাদের যত সুযোগ সুবিধা আছে প্রত্যেকটা আদায় করে। আমি এই অন্তর্বর্তী সরকার বসার আগে একটা কথা বলছিলাম যে আমাদের ছাত্র উপদেষ্টারা বা এই যে ডক্টর আসিফ নজরুল সহ যারা আছেন, তারা যখন ক্ষমতায় যাবেন তাদের উচিত হবে আগামী দিনে যারা রাজনীতি করবেন, আগামী দিনে যারা রাষ্ট্রটা পরিচালনা করবেন, তাদের জন্য একটা গাইডলাইন দেওয়া, যে দেখো রাষ্ট্রের এই সুযোগ সুবিধাগুলো আমরা নিচ্ছি না, আমরা চিকিৎসাটা দেশেই করছি, আমরা সরকারি গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহার করছি না, আমরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করছি। অর্থাৎ সবগুলা জিনিস যেগুলো নিয়ে আমরা স্বপ্ন দেখি, সিনেমাতে দেখা ভাবি, একটা জিনিস ডক্টর মোহাম্মদ ইউনূস একদিন জ্যামের মধ্যে পড়ে আমরা ভাবছিলাম এই ছবি ভাইরাল যে তিনি পাবলিকলি জ্যামের মধ্যে আটকে আছেন। আসলে হয়েছে কি, জ্যাম সারানোর মতন পুলিশ ছিল না ওই মুহূর্তে। যেদিন থেকে পুলিশ অ্যাক্টিভ হয়েছে ডক্টর ইউনূস একা রোডেই চড়ছেন।
তো সেখানে এখন তারেক রহমানের সমালোচনা করা লাভ আছে? কোন সুযোগ সুবিধাটা কে কম নিছে? এবার উপদেষ্টা নাহিদ হোক, মাহফুজ হোক, আসিফ হোক, আর সাবেক উপদেষ্টা খালিদ ভাই হোক বা অন্যরা হোক, আমার কাছে মনে হয় যে একটা গাইডলাইন যে থাকে না, যে এরকম একটা সিলেবাস, যেমন আল্লাহ রাসূল তার জীবনীতে একজন মুসলিম নেতা কেমন হবেন তিনি দেখাই গেছেন, ওমর তিনি দেখিয়ে গেছেন, হিন্দুদের ধর্মে হয়তো ভগবান রাম আরো যারা আছেন তারা দেখিয়ে গেছেন, খ্রিস্ট ধর্মে জিসাস ক্রাইস্ট দেখাই গেছেন। আমাদের জন্য রাজনীতিতে কারা এমন ব্যক্তি? আদৌ কি আর আসবে এই সুযোগ? এগুলো দেখলে এখন ভাবি যে রাজনীতিবিদদের গালাগালি করে লাভ নাই ভাই। দিন শেষে যেই চেয়ারে বসে তার মধ্যেই এই পোকা ঢুকে সুবিধা নেওয়ার, যেটা সুবিধা সবাই নিছে, কম বেশি সবাই নিছে। সমালোচনার কোথায় করবেন? ভালো থাকুন, আসসালামু আলাইকুম।